অর্ণি চমৎকার হাসলো। এরপর অর্ণি আদিরাকে ঘুমোতে বলে নিচের টেবিলের লাইট জ্বালিয়ে পড়তে বসলো। সামনে তার টেস্ট পরীক্ষা। সকালে ভার্সিটির ক্যাম্পাসে দেলোয়ার সহ তার কয়েকজন সঙ্গী এলো। প্রথমেই সাগরদের সাথে দেখা করলো। দেলোয়ার সাগরকে সরাসরি প্রশ্ন করে, আদিবা কই? ওরে এইখানে আনো। আজকেও আমার হাত থেকে পালাতে পারবে না। ওরে আজকে আমি নিয়ে যাব। সাগর শয়তানি হাসি দিয়ে বলে। খানাপানি শেষ করে পরশ দেলোয়ারদের আদিরার মেসে নিয়ে গেছে। নিলয় পুরো ঘটনাটা নীরবে দেখে গেছে। সে আশা রাখছে মার্শাদ ঠিক কিছু না কিছু একটা করেছে। অপরদিকে রবিন আড়াল থেকে দেলোয়ারদের দেখে মার্শাদকে গিয়ে জানায়। মার্শাদ বাঁকা হেসে বলল, আজ মিষ্টি বিতরণ হবে। সাগরও তো ক্যান্টিনেই আছে। চল, সালিমকে বলেছিলি 5 কেজি মিষ্টি আনতে। রাহিন খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, সেলিম পথে আছে। এই শোন, 1 কেজি আমাদের জন্য চমচম আনতে বলছি, আর 4 কেজি মিষ্টি সবাইকে বিলি করব। মৃদুল রাহিনের মাথায় টোকা মেরে বলে, পেটুক রে পেটুক, আগে ঝামেলা মিটুক, তারপর তুই মিষ্টি খাস। এখন সাগরদের বেশি করে মিষ্টি খাওয়াবো, যাতে ডায়াবেটিস হয়। রাহিন মাথা ঘুষতে ঘুষতে মনক্ষুণ্ণ হয়ে ওদের সাথে চলতে থাকে। ক্যান্টিনে গিয়ে আহনাফ সকলের উদ্দেশ্যে জোরালো শব্দে বলে, নাও সবাই মিষ্টি মুখ করো, তোমাদের বেবি কাল বিয়ে করেছে। আহনাফের মুখ নিঃসৃত বাক্য শুনে ক্যান্টিনে উপস্থিত সকলে হতবাক হয়ে গেল। সাগর তখন সবেমাত্র চায়ের কাপে চুমুক দিয়েছিল। আহনাফের বক্তব্যে ও মার্শাদের হাসিমাখা মুখশ্রী দর্শনে গরম চা নাকে মুখে উঠে গেছে তার। নিলয় মুখ বিকৃত করে হাসি কন্ট্রোল করে সাগরকে পানি দেয়। এদিকে সেলিম সবাইকে মিষ্টি দিচ্ছে। এখন মৃদুল উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, বিয়ের কনেকে জানতে চাইবে না? না চাইলেও বলে দিচ্ছি, ফার্স্ট ইয়ারের জুলজি ডিপার্টমেন্টের ছাত্রী আদিরা আদোয়া। সাগর এবার পানির গ্লাসটাই ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কাচের গ্লাসটার কিছু অংশ ভেঙে গিয়ে সেটা এখন ব্যবহারের অনুপযোগী। মার্শাদ সাগরের হতভম্ব মুখাবয়ব দেখে বড়ই তৃপ্তি পেল। ওরা 5 জন গিয়ে সাগরদের পাশের টেবিলে বসলো। মার্শাদ হেসে বলল, আমাকে অভিনন্দন জানাবি না? কাল রাতে মনে হলো বিয়েটা ছেড়েই ফেলি। আরে কত হারাম সম্পর্কে থাকবো। সাগর রাগে শোকে স্তব্ধ হয়ে গেছে। মার্শাদ আবারও বলল, কাল দাদি আর ফুপির সাথে কথা বলার পর আমার মনে হলো আমার জীবনে খুব আপন কাউকে আনা উচিত। আর তারাও চাচ্ছিলেন আমি বিয়ে করি, তাই করে ফেললাম। সেলিম, সাগরকে 1 পিস মিষ্টি বেশি দিস। মার্শাদরা ক্যান্টিন থেকে মিনারের কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়। মার্শাদের বিয়ের খবর তুফানের গতিতে ক্যান্টিন থেকে পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়ে। সামিরার কানে কথাটা যাওয়া মাত্র সামিরা হতবাক হয়ে যায়। তার এখন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। গতকাল রাতে তার কাকিমণির কাছ থেকে মার্শাদের রিজেক্টের কথা শুনে রুমে ভাঙচুর করেছে, আর আজ সকালে এসে মার্শাদের বিয়ের খবর শুনে তার নিজেকে ভিনগ্রহের প্রাণী বলে মনে হচ্ছে। সামিরার কাছে হুট করে মনে হলো খবরটা গুজবও হতে পারে। সাগরকে ফোন করলে সাগর তাকে বলে, একটু আগে আদিরার মেসে গিয়ে দেলোয়াররা ফিরে এসেছে। মেসে গিয়ে আদিরার আত্মীয় পরিচয় দেওয়ার পর দেলোয়ার জানতে পারে কাল রাতে আদিরা তার এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছে, আর মার্শাদ বলেছে সে নাকি আদিরাকে বিয়ে করেছে। সবটা কেমন উল্টে গেল। দেলোয়ার এখন রাগে ক্ষোভে ভার্সিটি গেটে আসছে। দেলোয়ার এখনও জানে না আদিরার যে বিয়ে হয়েছে। সামিরা হতবাক হয়ে সস্থানে বসে পড়েছে। দেলোয়ারের সাথে সাগরদের ভার্সিটির গেটে দেখা হলে দেলোয়ার চিৎকার করে কয়েকটা অশ্রাব্য উক্তি নিঃসৃত করে বলে, কই আদিরা? ওই মেসের হেড কইল ও নাকি রাত্রে কোথায় গেছে। তুই কইছিলি আদিরা আমি ওইখানে পাবো। তাহলে কই আদিরা? তোরা আমার সাথে বাটপারি করিস? নিলয় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কাল রাতে আদিরা বিয়ে করেছে। একসাথে 2টা প্ল্যান করেছিল, যার কারণে আরেকটা ভেস্তে গেছে। দেলোয়ার নিলয়ের শার্টের কলার ধরে চোখ মুখ শক্ত করে বলে, কি কইলি তুই? আবার ক। পরশ জলদি এসে নিলয়কে দেলোয়ারের হাত থেকে ছাড়িয়ে নেয়। নিলয় আবার বলে, বিশ্বাস না হলে আপনি ভার্সিটির যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আদিরার হাজবেন্ড এই ভার্সিটির ভিপি। আপনি আরেকটু আগে আসলেই আদিরাকে পেতেন হয়তো। দেলোয়ার রাগে দেয়ালে লাথি দেয়। সাগররা দেলোয়ারকে মার্শাদের কাছে নিয়ে যায়।
দেলোয়ার সেখানে গিয়ে চিৎকার করে অশ্রাব্য গালি দেয়, তারপর বলে, কার সাথে আদিবার বিয়ে হয়েছে? সামনে আই দেখি, কত বড় বুকের সাহস। মার্শাদ শীষ বাজিয়ে পকেটে দুহাত পুরে দেলোয়ার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, আমি আদিরার হাজব্যান্ড। দেলোয়ার হুঙ্কার ছেড়ে জিজ্ঞাসা করে, তোর সাহস হয় কেমনে আদিরাকে বিয়ে করার? কোন সাহসে তুই ওরে বিয়ে করেছস? মার্শাদ দেলোয়ারের শার্টের কলার ছেড়ে দিয়ে হাসি মুখে বলে, যে অধিকারই করি সেটা একান্ত আমারও আদিরার ব্যক্তিগত। তাছাড়া শ্বশুর শাশুড়ি থেকে আগে থেকে অনুমতি একবার নিয়েছিলাম। এখন সে আমার বউ আর ওরা আমার পরিবার, তাই তুই আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবি তো তোর ব্যবসা, তোর বাপের ব্যবসা সব লাটে উঠবে। কাল রাতেই সাতক্ষীরাতে আমি আমার পরিচিত পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছি, আর বর্ডারে তোর চোরা কারবার ধরার জন্য পুলিশ বসে আছে। খবর নিয়ে দেখ, তোর ট্রাক বর্ডারে ধরা পড়েছে। আর সাতক্ষীরা থেকে আমার শ্বশুর শাশুড়িকে পুলিশ ফোর্স সসম্মানে ঢাকাতে নিয়ে আসবে, আর দোকান বাজার সব তোর বাপের কাছেই পরে বিক্রি করবে, আর সেটা করাবে পুলিশ ফোর্স নিজ দায়িত্বে। আর অতি শীঘ্রই তোর বাপ তার গদি হারাবে, কারণ তোদের কিনে রাখা পুলিশ অফিসারকে বান্দরবন ট্রান্সফার করা হবে। তখন কি করবি? দেলোয়ার সহ সবাই হতভম্ব হয়ে মার্শাদের দিকে তাকিয়ে আছে। দেলোয়ার তড়িঘড়ি করে ট্রাকের চালককে ফোন করলে ফোন বন্ধ পায়, তারপর ট্রাকের হেল্পারকে ফোন করে সেটাও বন্ধ। অস্থির হয়ে দেলোয়ার কি করবে দিশা পাচ্ছে না। মার্শাদ সহ আহনাফরা ঠোঁটের কোণে বাঁকা হাসি এঁকে দেলোয়ারের চিন্তায় অস্থির মুখশ্রী পর্যবেক্ষণ করছে। এদিকে সাগর খানিকটা পিছিয়ে গিয়ে কাউকে ফোন লাগায়। প্রতি বৃহস্পতিবার দুপুর 12টার আগে চোরাই কারবার বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে, বুধবার রাতে বর্ডার ক্রস করে। অপর পাশ থেকে রাহুল আমিন ফোন রিসিভ করলে সাগর তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে, এমপি সাহেব, বর্ডারে কি কাল আপনার কোনো ট্রাক গিয়েছে? রাহুল আমিন সবে নাস্তা শেষ করে তার বাগানে চা নিয়ে পত্রিকা হাতে বসেছেন। ঘড়ির কাঁটায় বেলা 9টা। রাহুল আমিন কড়া লিকারের চায়ের কাপে আয়েশ করে চুমুক দিয়ে বলেন, হ্যাঁ, এই তো রাত 3টায় বের হয়েছে, এতক্ষণে বর্ডারে থাকার কথা। সাগর হকচকিয়ে বলে ওঠে, খোঁজ নেন এমপি সাহেব, প্রতি বৃহস্পতিবার বর্ডারে গার্ড কম থাকলেও আজকে কড়া নজরদারি চলছে। রাহুল আমিন চায়ের কাপটা টেবিলে রাখেন, কপাল কুঁচকে জিজ্ঞেস করেন, মানে আজকে কড়া নজরদারি থাকবে কেন? কারণ মার্শাদ বর্ডারে পুলিশ ফোর্স পাঠিয়েছে। আপনার পরিচিত যে আছে বর্ডারে, সেও আজ কিছু করতে পারবে না। রাহুল আমিন সাগরের প্রতি উত্তরে চিন্তিত স্বরে বলেন। খোঁজ নিয়ে দেখি। এই বলে তিনি ফোন কেটে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করেন। হ্যালো খোরশেদ, বর্ডার খোঁজ নেই। খোরশেদ নামক ব্যক্তিটি অশুদ্ধ উচ্চারণে সালাম দিয়ে বলেন, জি স্যার, এখনই নিতাসি। কিছুক্ষণ পর দেলোয়ারের বাবা গ্রাম থেকে ফোন করে দেলোয়ারকে হুঙ্কার ছেড়ে কয়েকটা অশ্রাব্য শব্দ নিঃসৃত করে বলেন, তোর ট্রাক যে বর্ডার ধরা পড়েছে তুই জানোস? এখন কি হইব তোর জন্য? আমার চেয়ারম্যান পদ নড়বড়ে অবস্থা। গ্রামে আহাত ব্যাপারী বাড়িতে পুলিশ আইছে, ওগুলো ঢাকা নিয়ে যাইতো। ওই পুলিশরাই এখন আমার বাড়ির উঠানে বইসা রয়েছে। তো চোরা কারবারের জন্য এখন হেরা আমার হিসাব খাতাও দেখবো। তুই এক্ষুনি সাতক্ষীরা আসবি। দেলোয়ার তার বাবার কথা শুনে মার্শাদের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকায়। মার্শাদের বাঁকা হাসি দেলোয়ারের হৃদয়ে কাঁটার মতো বিঁধছে। দেলোয়ার সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না। দেলোয়ারের সাথে সাগররাও চলে যায়। নিলয় যাওয়ার আগে মার্শাদের দিকে তাকিয়ে একটা নীরব হাসি বিনিময় করে চলে যায়। রাহুল আমিনের মৌসুমি ফলের সাথে ড্রাগ বোঝাই করা ট্রাকটা বর্ডারে আটক হয়েছে, সেটা আবার মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। রাহুল আমিনের অ্যাসিস্ট্যান্ট এই খবর রাহুল আমিনকে দিলে রাহুল আমিন টিভি খুলে নিউজ চ্যানেলের হেডলাইন দেখছে। কিছুক্ষণের মধ্যে সাংবাদিকরা যে তার বাড়িতে হাজির হবে সেটা রাহুল আমিনের জানা। নিউজ চ্যানেলের হেডলাইন, এমপি রাহুল আমিনের ফল বোঝাই ট্রাকে 120 প্যাকেট হিরোইন পাওয়া গেছে। ইতিমধ্যে বাড়ির দারোয়ান এসে খবর দিলেও গেটের বাইরে সাংবাদিকরা এসেছে। রাহুল আমিন এবার নিজেকে বাঁচাতে একটা চাল চালবেন। দারোয়ানকে বললেন সাংবাদিকদের বাড়িতে ভেতরে নিয়ে আসতে। সাংবাদিকরা এসে রাহুল আমিনকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেছে। রাহুল আমিন যথাসম্ভব নিজেকে সামলে রেখেছেন। অতঃপর আফসোসের সুরে চেহারায় দুঃখী ভাব এনে সকলের উদ্দেশ্যে বলেন, জানি না কে বা কারা আমাকে ফাঁসাতে চাইছে, কে বা কারা আমার ট্রাকে ড্রাগ রেখেছে। এতদিন ধরে ট্রাক পারাপার হচ্ছে, কখনো এমন শুনেছেন?
এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, কেউ আমার ক্ষতি চায়, আমি ওর জোর তদন্ত করব। এরপর সাংবাদিকরা আরও অনেক প্রশ্ন করেন। কিভাবে এই শহরের উন্নতি করবেন, তার লক্ষ্য কি, বস্তি এলাকায় কি কোনো তহবিল যাবে কিনা, আরও অনেক কিছু। রাহুল আমিন মনে মনে বিরক্ত হলেও তাকে তার এই খবরটা ঢাকতে এসব কিছু করতে হবে। মার্শাদরা ইউটিউবে নিউজটা লাইভ দেখছিল। রবিন অট্ট হাসি দিয়ে বলে, এক ঢিলে দুই পাখি উপকার বন্ধু, ভালোই ফাঁসছে রুহুল আমিন। মৃদুল তাচ্ছিল্য করে বলে, কয়েকটা দিন রুহুল আমিন একটু সমাজ সেবক সাজবে, তার পাপের উপর একটু নামের পুনর্প্রলেপ দিবে। মার্শাদ ভাবলেশীনভাবে বলে, করতে থাকুক সমাজ সেবা। এত এত জনগণের টাকা মেরে যে খাচ্ছে সেগুলো বের করুক। এরপর যখন ওর ফ্যাক্টরি রেড হবে তখন তার এই শুকনো কথায় চিড়ে তো ভিজবে না। রাহিন রম্য স্বরে বলে, এর তো কিরকিটি বলা চাই, বিপদে পড়লে কি অভিনয় পরশের রং বদলায়। মার্শাদ হাই তুলতে তুলতে বলে, গিরগিটিও এর থেকে ভালো, তবে রুহুল আমিনের ট্রাক ধরা পড়াটা আকস্মিক চমক ছিল। মার্শাদের শান্ত জবাব, একটা ধাক্কা দরকার ছিল, যা মেঘনা চাইতে জলের মতো হয়ে গেছে। এখন সে কয়েকদিন জনসেবা করুক, আমরা একটু ওই যখন তার মন থেকে সন্দেহ কমবে তখন বাকিরা। বর্ডারে তাকে আরেকবার যেদিন ধরা হবে সেদিন তার কুকর্ম সব জনসম্মুখে আসবে, তখন তার জারিজুরি ক্ষান্ত হবে। হঠাৎ মার্শাদের ফোন বেজে ওঠে। মার্শাদ ফোন নিয়ে দেখে পুলিশের যে টিম সাতক্ষীরাতে আছে সেখান থেকে কল এসেছে। মার্শাদ রিসিভ করে সালাম দিয়ে অপর পাশ থেকে তার জবাব আসে। অপর পাশ থেকে জানায়, আবিদার বাবা তার বাড়িটা বিক্রি করতে চায় না, সেখানে 1 কাঠা জায়গা আছে, আর দোকান ঘরে 8% জায়গা আছে। 8% জায়গা সে বিক্রি করতে রাজি হয়েছে। মার্শাদ সবটা শুনে বলে, তাহলে তাই করুন, গ্রামের মানুষ তার ভিটে মাটি ছাড়তে চাইবেই না, তাদের ঢাকা নিয়ে আসুন। মার্শাদ ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলে। ভালো, সব সুন্দর চলছিল। একদিনের ভেতর সবটা জলদি জলদি মোড় ঘুরে গেল। তবে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। যে কাজ আরো 2 বছর পরে করতো সেটা এখনই হয়ে গেছে। আহনাফ ও মৃদুলরা মার্শাদের কাঁধে হাত রাখে। মৃদুল বলে, আমরা সব সময় তোর সাথে আছি, যেখানেই যাব আমরা 5 জন একসাথেই যাব। 5 বন্ধুর একটা হাগ হয়ে যায়। বন্ধুত্ব শব্দটার মূল্য অনেক। নামমাত্র বন্ধুও হয়, আবার আত্মার বন্ধুও হয়। আদিরা নাস্তা খাওয়ার পর থেকে একা একা অর্ণির রুমে বসে আছে। অর্ণি স্কুলে গেছে আর আহনাফের বড় ভাবি তার মেয়েকে স্কুলে নিয়ে গেছে। আদিরা উকি দিয়ে বুঝেছে আহনাফের মা তার নিজের ঘরে আছেন। কাজের মহিলা ঘর পরিষ্কারের কাজ করছেন, সাথে আহনাফের ভাবির নির্দেশনায় পেঁয়াজ, মরিচ, সবজি এসব কেটে রাখছেন। একটু আগেই এসে এই রুমটাতে ঝাড়ু দিয়ে গেছেন। ঘড়ির কাঁটা 11টার ঘরে। বড় ভাবির তার মেয়েকে নিয়ে ফেরার সময় হয়ে আসছে। আদিরা একা একা বসে বোর হচ্ছে, তাই জন্য সে অর্ণির বুকশেলফ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের বইটা নিল। বুকশেলফে আরও অনেক বই সাজানো রয়েছে। একই সারিতে কপালকুণ্ডলা, মৃণালিনী, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, বিষবৃক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, নৌকাডুবি, শেষের কবিতা, যোগাযোগ, সাথে হুমায়ুন আহমেদের বই আছে পরের সারিতে। আদিরা দেবী চৌধুরানী বইটা পড়া শুরু করেছে। প্রায় 40 মিনিট একটানা পড়ে এবার বিরতির জন্য রুমের থেকে বেরোলে তারপর রান্নাঘর থেকে কথা বলার শব্দে সেদিকে গিয়ে দেখে আহনাফের মা ও তার ভাবি একত্রে রান্না করছেন। আদিরা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখছে বউ শাশুড়ির সুন্দর জুটি। একজন পাতিলে মাংস কষাচ্ছেন আর একজন পোলাও রান্না করছেন। আদিরা তৃপ্তি নিয়ে দেখছে। আহনাফের ভাবি কাঁচামরিচের বাটিটা নিয়ে পেছনে ঘুরে আদিরাকে দেখে সহাস্যে বলেন,